এই গল্পটি কারোর ধর্মীয় মনোভাবকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি, কিংবা কোনো রকম কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাসকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্য নিয়েও বানানো হয়নি। গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য নিয়েই বানানো হয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি, আর তার সাথে মেঘের গুরুগম্ভীর গর্জন। প্রকৃতি যেন নিজেই এক মহাপ্রলয়ের পূর্বাভাস দিচ্ছে। এমন ভয়ঙ্কর রাতে দুই বন্ধু অভি আর শুভ ফিরছিল কলকাতা থেকে। আচমকাই মাঝ রাস্তায় বিকল হয়ে গেল তাদের সাথের গাড়িটা। ধুর, এই ঝড়ের মধ্যে এখন এটা খারাপ হওয়ার ছিল? কি হবে এখন? কোনো মানে হয়? চারিদিকে তো একটা প্রাণীও নেই। আরে বাবা, টেনশন করিস না তো। মনে হয় ইঞ্জিন জ্যাম হয়ে গেছে। যা বৃষ্টি হচ্ছে এখন তো সারানো অসম্ভব। মনে হচ্ছে রাতটা এখানেই কাটাতে হবে। পাগল হয়েছিস? এই জঙ্গলের মধ্যে? চ দেখি আশেপাশে কিছু একটা পাওয়া যায় কিনা। এই এই দেখ 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 অভি, একটা ডাক বাংলো। যাক বাবা, আজকের রাতটা তাহলে খোলা আকাশের নিচে কাটাতে হবে না। কিন্তু কেমন যেন এটা লাগছে, বুঝলি তো? এই ডাক বাংলোটা মনে হচ্ছে বহুত পুরনো। দেখেই কেমন যেন গাটা ছমছম করছে, তবে উপায়ও নেই। চ যাই দেখি। অভি আর শুভ বাইরে থেকে ডাকতে থাকে, কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? কারোর সাড়া পাওয়া গেল না। তাহলে কি এই ডাক বাংলোটা এমনি পড়ে আছে এভাবে? কেউ কি নেই এর ভেতরে? ওদের মনে হাজার প্রশ্ন। কিন্তু রাত বাজছে, তার উপর জঙ্গলের জায়গা, যে কোনো সময় বিভিন্ন হিংস্র জন্তু বেরিয়ে আসতে পারে, যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। বাইরে প্রচণ্ড ঝড় বইছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই তারা বাংলোটার দিকে এগিয়ে গেল। এরপর তারা আস্তে আস্তে দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজাটা খোলাই ছিল, বন্ধ ছিল না ভেতর থেকে। তাই দরজাটা একটু ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঢুকতেই স্যাঁতস্যাঁতে একটা গন্ধ নাকে আসে। আসবাবপত্র ধুলোয় মাখা, যেন অনেক বছর ধরে এখানে কেউ পা রাখেনি। কিন্তু অদ্ভুতভাবে ভেতরের পরিবেশ বাইরের ঝড় বৃষ্টির আওয়াজটাকে অনেকটাই চাপা দিয়ে দিল। আরে বাস, এই দারুণ জায়গা তো। হ্যাঁ, এই বেশ না, একটা রাজকীয় ব্যাপার আছে। দেখ, মনে হচ্ছে যেন কোনো পুরনো জমিদার বাড়িতে চলে এসেছি। চ, ও ওপরের তলাতে যাই। যদি ওপরের তলাতে কেউ থাকে।
আমার কেমন যেন না এটা লাগছে, জানিস তো। তোর তো সব কিছুতেই কেমন কেমন লাগে। আরে ভাব একবার, এরকম একটা ঝড়জলের রাত, সামনেই জঙ্গল, একটা রহস্যময় ডাক বাংলো। উফ, পুরো জমে গেছে বস। বেশ হন্টেড হন্টেড ব্যাপার। কাকে চাই? অভি আর শুভ দেখল একজন লোক সিঁড়ির উপর এসে দাঁড়িয়ে আছে। পরনে সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি। বয়স আনুমানিক 29-30 বছর হবে, কিন্তু কে ইনি? মনে হয় এই বাংলোর কেয়ারটেকার। শুভ বলে, আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। একে রাত, তার উপর আবার মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, তাই আমাদের চোখেই বাংলোটা পড়লো। আর সেই কারণেই আর তাছাড়া আমরা অনেকবার বাইরে থেকে টাকাটাকি করছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। তাই তাই আপনারা ভেতরে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিলেন? কি তাই তো? লোকটি এই কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি এখন অভি আর শুভর দিকে। অভি বলল, আমরা এই রাতটা কোনো রকমে কাটিয়েই সকালবেলা চলে যাব। এই তো এলেন, আর এর মধ্যেই চলে যাবার কথা বলছেন? অভি আর শুভ সিঁড়ির উপরের দিকে তাকিয়ে দেখল সেখানে দাঁড়িয়ে আছে এক নারী। তার উপস্থিতি যেন অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দিচ্ছে। সাদা মসলিনের শাড়ি, তার উপর হালকা রূপলি বর্ডার, পায়ে নুপুরের মৃদু ঝংকার, হাতে সোনালি চুড়ির হালকা টুংটাং শব্দ। কোঁকড়ানো কালো চুল পিঠ ছাপিয়ে নেমে এসছে, আর কপালে জলজল করছে একটি বড় সিঁদুরের টিপ। চোখ দুটি গভীর, যেন কোনো অনুচ্চারিত গল্প লুকিয়ে আছে সেখানে। ঠোঁটের কোণে মৃদু হাসি, এক রহস্য, এক লাস্যময়ী মায়া। মেয়েটির লাস্যময়ী চোখের চাহনি আর ঠোঁটের কোণের রহস্যময় হাসি তার অলৌকিক সৌন্দর্যের সঙ্গে এক ভয়ঙ্কর আকর্ষণ সৃষ্টি করছে। মনে হয় এই নারী শুধু সৌন্দর্যের নয়, কোনো অজানা আকর্ষণের প্রতীক। যে সৌন্দর্যে আছে মুগ্ধতা, আবার কোথাও এক অদ্ভুত ভয়। শুভ এই রূপে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল, কারণ মেয়েদের প্রতি তার সহজাত দুর্বলতা। কিন্তু অভি যেন বুঝতে পারল এই রূপের মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। তার মন বারবার বিপদ সংকেত দিতে লাগলো। আপনি? আমি নিশা চৌধুরী, এই ডাকবাংলোর মালিক, আর এই হচ্ছে আমার ভাই মোহনলাল। অভি আর শুভ লক্ষ্য করল এতক্ষণ ঘরটা অন্ধকার ছিল, হঠাৎ কে যেন আলো জ্বেলে দিল। তবে সেদিকে পাত্তা না দিয়ে শুভ বলল, আমার নাম শুভঙ্কর সেন, আর ও হচ্ছে আমার বন্ধু অভিষেক চক্রবর্তী। আসলে আমরা একটা অফিস ট্যুর করে বাড়ি ফিরছিলাম, কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তার উপর আবার শুরু হলো বৃষ্টি। জানি, সব জানি। আপনি কি করে জানলেন? খুব সহজ ব্যাপার। এত রাতে যখন এখানে এসেছেন, তার মানে নিশ্চয়ই বিপদে পড়েই এসেছেন। হ্যাঁ, মানে সেই কারণেই আর কি। রাতটা থাকার যদি একটা ব্যবস্থা করে দিতেন এই ঝড়জলের রাতে। সেই ব্যবস্থা তো হয়েই আছে। আসুন, আপনারা দুজনেই আমার অতিথি, ওপরে আসুন। এরপর নিশা তার ভাইকে নির্দেশ দিল, ওনাদের ঘরটা দেখিয়ে দে। ঠিক আছে দিদি। এরপর মোহনলাল অভি আর শুভকে বলল, আপনারা আমার সাথে আসুন, আমি আপনাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন, কেউ আপনাদের বিরক্ত করবে না,
কেউ না। নিশার রূপের জালে শুভ জড়িয়ে পড়ছে, অথচ অভি ক্রমশ অস্বস্তি বোধ করছে। তারা দেখল নিশা ঘরের ভেতরে সিঁড়ির পাশে রাখা একটা ছোট্ট সিংহাসনের মতো জায়গায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে কোনো এক রানী। মোহনলাল তাদের উপরে দোতলার ঘরটা দেখিয়ে দিল, এরপর বলল, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি খাবারটা বেড়ে আপনাদেরকে ডাকবো। এরপর মোহনলাল নিচে চলে গেল। শুভর মনে তখন ভীষণ আনন্দ জেগে উঠেছে। তার চোখে যেন শুধু নিশার প্রতিচ্ছবি ভাসছে। তাই সে ফিসফিস করে অভিকে বলল, দেখেছিস মেয়েটাকে? হ্যাঁ, সাক্ষাৎ যেন অপ্সরা। এমন জিনিস, তা আবার এই জঙ্গলের মধ্যে এত পুরনো একটা ডাক বাংলোতে। সত্যি ভাবা যায় না। ভাগ্যিস গাড়িটা খারাপ হয়েছিল। এতটাও আনন্দে লাফানোর কিছু হয়নি শুভ। আমার এই জায়গাটা না ঠিক ঠিক সুবিধের ঠেকছে না। কেমন যেন একটা লাগছে, বুঝলি তো? মানে সবকিছু কেমন যেন একটা নেগেটিভ ফিল দিচ্ছে আমাকে। এই লোকটা কিংবা ওই মহিলাটা কেমন যেন একটা রহস্যময় লাগছে ব্যাপারটা। এই হচ্ছে তোর সব থেকে বড় দোষ, জানিস তো অভি? তুই সব কিছুর মধ্যে একটা না একটা রহস্য ঠিক খুঁজে পাস। তুই একটা কাজ করতো, তুই এ সমস্ত চাকরি বাকরি ছেড়ে একটা গোয়েন্দা অফিস খোল, কাজে দেবে। জাগে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি বরঞ্চ ওই নিশা ম্যাডামের কাছে গিয়ে ওনার সাথে একটু আলাপটা সেরে আসি। হ্যাঁ, ওনার মোবাইল নাম্বারটাও নিয়ে নি। কি বলিস? হ্যাঁ শুভ, আমি তোকে বলে দিচ্ছি, তোর এই মেয়েবাজি করার জন্য না তুই বিরাট রকমের কেস খাবি একদিন, দেখে নিস। আরে চিল ইয়ার, চাপ নিচ্ছিস কেন? এই শুভঙ্কর সেন জানে মেয়েদের কি করে হ্যান্ডেল করতে হয়। তুই থাক, আমি আসছি। এই বলে শুভ যেই এগিয়ে নিচে নামতে যাবে, অমনি দেখে নিশা তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। মুখে একগাল হাসি নিয়ে শুভর দিকে তাকিয়ে আছে নিশা। এ তো মেঘনা চাইতেই জল। আমাকে নিয়ে কথা হচ্ছে বুঝি? শুভ আর অভি দুজনেই অপ্রস্তুতে পড়ে যায়। শুভ ম্যানেজ করে বলে, আরে না না, আমরা বলছিলাম যে আপনারা যদি এই রাতটা আমাদের এখানে থাকতে না দিতেন, তাহলে কি সমস্যাতেই না পড়তাম আমরা। হ্যাঁ, কি বল? শুধু আজকের রাত কেন, প্রতি রাতে চাইলেই এখানেই থাকতে পারেন। হ্যাঁ, সুযোগ থাকলে তো তাই থাকতাম। আপনারা চাইলেই সারা জীবন এখানেই থেকে যেতে পারেন। না, আমরা কাল সকাল হলেই এখান থেকে চলে যাব। আপনাদের কোনো অসুবিধায় ফেলবো না। আপনি শুধু শুধু আমাদেরকে নিয়ে আর ভাববেন না। সে কি, আপনারা এখন এখানকার অতিথি, তাই আপনাদের কথা ভাবাই তো আমার কাজ। আচ্ছা ম্যাডাম। নিশা। কি? ম্যাডাম নয়, আপনি আমাকে নিশা বলে ডাকতে পারেন। ম্যাডাম বললে কেমন যেন দূরের মানুষ শোনায়। নাম ধরে ডাকলে বেশ কাছের মানুষ মনে হয়। নিশার এ সমস্ত কথাবার্তা শুনে শুভ একেবারে প্রেমে পড়ে গেছে। তার চোখের পাতা নড়ছে না, যেন মনে হচ্ছে কোনো এক স্বপ্নের মায়ায় জড়িয়ে যাচ্ছে শুভ। কিন্তু সেই মায়ার জাল এখনো পর্যন্ত অভিকে জড়াতে পারিনি। তাই অভি প্রশ্ন করল, আচ্ছা, এই বাংলোয় কি আপনারা দুজন ছাড়া আর কেউ থাকেন না? থাকে তো, অনেকেই থাকে। কোথায় তারা? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আসলে এখন অনেকটা রাত হয়ে গেছে তো, তাই সবাই যে যার মতো শুয়ে পড়েছেন। ওরা যখন জেগে যাবে তখন নিশ্চয়ই আপনারা ওনাদেরকে দেখতে পাবেন। এর মধ্যে মোহনলাল এসে শুভ আর অভিকে উদ্দেশ্য করে বলল, চলুন আপনারা। কোথায়? খাবার বাড়া হয়ে গেছে, আসুন খেতে আসুন। এরপর মোহনলাল ওদের খাবারের ঘরে নিয়ে গেল। পিছন পিছন আসতে থাকলো নিশা। ডাইনিং রুমে পৌঁছে
অভি আর শুভ দেখল সেখানে খাবার আগে থেকেই বাড়া আছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অভি আর শুভ দেখল তাদের খাবারের জন্য মাংস রান্না করে রাখা আছে, যেখান থেকে এই সুস্বাদু গন্ধটা আসছে। শুভ তো আর লোভ সামলাতেই পারল না, খেতে বসে গেল। অভির অবশ্য খুব একটা খিদে ছিল না, তবু সে শুভর সাথেই খেতে বসলো। আপনারা খাবেন না? আমাদের খেতে দেরি আছে। সে কি, এত রাত হয়ে গেছে অথচ আপনারা এখনো খাননি? উনি আসলে পুজো না করে খেতে পারবেন না, তাই আপনারাই খেয়ে নিন। ও আচ্ছা আচ্ছা। কেমন লাগছে খেতে শুভঙ্কর বাবু? ফাটাফাটি, এত টেস্টি যে কি বলবো। সত্যি এই মাংস রান্নাটা দারুণ হয়েছে, দারুণ। এরপর নিশা অভিকে জিজ্ঞেস করলো, এ কি, আপনি তো তেমন কিছু খাচ্ছেনই না, হ্যাঁ রান্নাটা পছন্দ হয়নি বুঝি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার সেরকম একটা খিদে নেই। ও বুঝলাম। আর কিছু খান বা না খান, মাংসটা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখুন। আপনার বন্ধুর তো দারুণ লেগেছে, আপনারও দেখবেন দারুণ লাগবে। অভি লক্ষ্য করল নিশার চোখে মুখে এক অদ্ভুত রহস্যময়ী হাসি ফুটে উঠেছে। এদিকে শুভ তো কোনো দিকে না তাকিয়ে কবজি ডুবিয়ে মাংস খাচ্ছে, যেন মনে হচ্ছে কতদিন যেন খাইনি। হঠাৎ শুভ কাশতে শুরু করলো। এই জল খা, জল খা। কিরে, ঠিক আছিস? মাথাটা মাথাটা না কেমন যেন এটা ঘুরছে। আমার মনে হয় আপনার বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ভাই তুই আস্তে আস্তে খা, আমি একটু ওপরে ঘরে গিয়ে একটু শুই, বুঝলি? ঠিক আছে, তুই যা, ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি আসছি। শুভ হাত মুখ ধুয়ে ওপরের দিকে চলে গেল। নিশাও তার পিছন পিছন ওপরে গেল। অভি লক্ষ্য করল মোহনলাল তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তার চোখে কোনো প্রাণ নেই। একটা নিস্তেজ মানুষ যেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। খুব অদ্ভুত লাগছে। যাই হোক, কোনো রকমে অল্প কিছু খেয়ে সেখান থেকে উঠে পড়ল অভি। হাত মুখ ধুয়ে পিছন ঘুরতেই দেখল সেখানে কেউ নেই। এ কি, কোথায় গেল মোহনলাল? অভি এরপর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। যে ঘরটায় থাকার কথা সেখানেই গেল, কিন্তু এ কি, ঘর তো পুরো ফাঁকা। কোথায় গেল শুভ? অভির এবার ভয় লাগতে শুরু করলো। চিৎকার করে ডাকতে থাকলো শুভকে। শুভ, শুভ, এই শুভ, শুভ। কোনো সাড়া নেই। কোথায় গেল? অভি ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে বেশ কয়েকবার শুভর নাম ধরে ডাকতে শুরু শুভ, করলো। কোথায় গেলি? শুভ, এই শুভ। কিন্তু কেউ সাড়া দিল না। অভি শুনতে পেল কারা যেন ফিসফিস করে কথা বলছে। তাদের কথাগুলো বড্ড অস্পষ্ট, যেন মনে হয় কোনো এক অদ্ভুত ভাষায় বলা কথা, যে কথার মানে হয়তো সে বুঝবে না। হঠাৎ দেখলো চারিদিকের আলো নিভে গেল। কারেন্ট চলে গেল নাকি? কোথাও কোনো আলো জ্বলছে না। অভি এবার শুনতে পেল একটা হাসির শব্দ, যে হাসি কোনো মানবীয় হাসি নয়, বরং বলা ভালো
এক দানবীয় হাসি। হাসিটা দূর থেকে ভেসে আসছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছে না। একই অভি এই বাংলোর কোথায় কি আছে কিছুই জানে না। তার উপর আবার সব অন্ধকার চারিদিকে। অভি তার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে টর্চটা জ্বালল। এরপর সামনের দিকে এগিয়ে চলল কোনো কথা না বলে। কিছুটা যেতেই হঠাৎ খেয়াল করল হাসিটা যেন থেমে গেছে। অন্ধকারের মধ্যেই অভি টর্চ জ্বালিয়ে দেখল করিডোরের দেয়ালে রক্তের মতো লাল রং দিয়ে কি সমস্ত অদ্ভুত জিনিসপত্র আঁকা। কি এগুলো? কিছুই বুঝতে পারল না। স্যাঁতস্যাঁতে বাতাস ভেদ করে আসছে পচা মাংসের মতো দুর্গন্ধ। সে বুঝতে পারল এই ডাক বাংলোর প্রত্যেকটা কোণায় লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস। টর্চের আলোয় করিডোরের শেষে একটা বড় কাঠের দরজা দেখতে পেল। সেই দরজা ভেদ করে আসছে মন্ত্র পড়ার ক্ষীণ আওয়াজ। সেই দরজার দিকে এগিয়ে গেল অভি। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। এরপর একটা জোরালো ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল অভি। দরজা খুলতেই অভির শরীর যেন হিম হয়ে গেল। চোখের সামনে দেখল এক অবিশ্বাস্য বীভৎস দৃশ্য। ঘরের মাঝখানে একটি বড় কালো পাথর, তার উপর শুয়ে আছে শুভ, সম্পূর্ণ চেতনাহীন। চারিদিকে ছড়ানো মানুষের খুলি, পশুর হাড় আর রক্ত। ধোঁয়া ওঠা ধুনো আর মোমবাতির অশুভ আলোয় ঘরটা ভরে আছে। আর সেই অশুভ আলোর কেন্দ্রে দাঁড়িয়ে আছে নিশা আর মোহনলাল। তবে এখন তাদের চেহারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। নিশার সেই লাস্যময়ী রূপ উধাও, তার চোখে জ্বলন্ত আগুনের শিখা, ত্বক যেন ক্ষয়ে যাওয়া পাথরের মতো, দাঁতগুলো ছুঁচলো। আর মোহনলাল, সে এখন আরো ভয়ঙ্কর। তার শরীরটা বিকৃত, চোখ কোটরে ঢোকা, আর মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। তারা এখন আর মানুষ নয়, প্রেতাত্মা। এসো অভিজিৎ বাবু, এসো। তুমি আসবে আমরা জানতাম। ভয় পাচ্ছ? চিন্তা করো না, একটু পরেই তোমার সব ভয় কেটে যাবে। কে তোমরা? কি চাও? এইসব এইসব কি কি করছো তোমরা শুভর সাথে? হ্যাঁ, শুভ এভাবে শুয়ে আছে কেন? ও বলি হওয়ার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, বলি। আর শুধু ও নয়, তোমারও সেই একই অবস্থা হবে। কি করেছি আমরা তোমাদের? কেন আমাদের সাথে এরকম করছো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কি পাবে এসব করে? বলো বলো, কি পাবে? অভির মুখে এই প্রশ্ন শুনে বিকট হাসতে থাকলো নিশা। আর শুধু নিশাই নয়, মোহনলালও হাসতে শুরু করলো। তাদের অট্ট হাসি এই রাতের অন্ধকারের নিস্তব্ধতা ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে।
এরপর হাসি থামিয়ে নিশা বলল, আমি আমার সাধনা পূরণ করছি। আজ আমার এই সাধনার শেষ রাত। আমি চেয়েছিলাম এই পৃথিবীর সব থেকে ক্ষমতাবান মানুষ হতে, এমন এক মানুষ যার ইশারায় থেমে যাবে বাতাস, যার কণ্ঠে কাঁপবে রাজা থেকে ভিখারি। গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় থাকবে। আমার আদেশেই মানুষ বাঁচবে আর আমার আদেশেই মরবে। তাই আমি শুরু করলাম তন্ত্র সাধনা। আমার সাধনার সঙ্গী ছিল আমার এই ভাই মোহনলাল, আমার একমাত্র ভাই। ওরও একটাই উদ্দেশ্য ছিল, অমর হবে, রাজত্ব করবে এই পৃথিবীতে বীরের মতন। তাই আমরা আমাদের এই চাহিদাগুলো পূরণ করার জন্য চালাতে থাকলাম আমাদের প্রেত সাধনা। কিন্তু একদিন আমাদের মা বাবা জানতে পারলো আমাদের এই তন্ত্র সাধনার কথা। আটকাতে গেল, কিন্তু পারল না, কারণ আমি আর আমার ভাই তাদেরকেও বলি দিলাম। সবাই জানতো আমাদের মা বাবা কাজের সূত্রে বাইরে আছে, কিন্তু কেউ জানতো না যে তারা মারা গেছে। আমাদের বাবা নিজের পয়সায় বানিয়েছিল এই ডাক বাংলো। ওনার স্বপ্ন ছিল এখানে মানুষ বিশ্রাম নেবে, শান্তি পাবে। কিন্তু কে জানতো এই শান্তির ভিটেটাই একদিন হয়ে উঠবে অশান্তির কবরস্থান। তাদের বানানো ভিটেই হবে তাদের সমাধিস্থল। আমরা শুরু করলাম আমাদের সাধনা। কালা জাদু, ক্ষমতা আর অমরত্বের নেশায় আমরা বানালাম এই বাংলোকে বলির আসন। আমাদের অসম্পূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতে দরকার ছিল 100টা বলির, 100টা। একে একে বলি দিতে শুরু করলাম আমরা। যারা এখানে থাকতে আসতো তাদেরকে মারা খুবই সহজ হয়ে যেত, কিন্তু যখন কেউ আসতো না তখন আমি নিজেই বেরিয়ে পড়তাম শিকারে। খুঁজে বেড়াতাম আমার নতুন বলি পুরুষরা। আমার রূপে হারিয়ে যেত তারা, আমার চোখের জাদুতে গলে যেত মোমের মতো। আমি তাদের এখানে নিয়ে আসতাম, মেরে ফেলতাম তাদের, তারপর তাদের রক্ত পান করতাম আমরা দুই ভাই বোন। এরপর সেই মৃত সব দেহের উপর চলতো আমাদের তন্ত্র সাধনা। কিন্তু আমাদের এই বলির ব্যাপারটা গ্রামের লোকেরা জানতে পেরে গেছিল। তাই তারা এক অমাবস্যার রাতে সবাই মিলে ক্ষিপ্ত হয়ে আমাদের দুজনকে এই ঘরের মধ্যেই জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। বারবার চিৎকার করে বলেছিলাম আমাদের ছেড়ে দিতে, কিন্তু কেউ কেউ কোনো কথাই শোনেনি, পুড়িয়ে মেরেছিল আমাদের। বোকা ছিল তারা, যারা ভেবেছিল আমাদের পুড়িয়ে মেরে আমাদেরকে আটকাতে পারবে। পারেনি। মরার আগে অভিশাপ দিয়েছিলাম আমরা ফিরব। এই বাংলো হবে আত্মার কারাগার। যে এখানে পা রাখবে সে আর ফিরতে পারবে না শান্তিতে। তাদের আত্মা বন্দী হবে, আর তাদের রক্ত দিয়ে আমি আমার অসম্পূর্ণ কালো জাদু সম্পূর্ণ করব। আর সেটাই করা শুরু করলাম। যারা আমাদেরকে পুড়িয়ে মেরেছিল তাদেরকে সবার আগে শেষ করলাম একে একে, বলি দিলাম তাদের। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আমাদের এই বলি দেওয়াও চলতে থাকলো। প্রতি অমাবস্যায় আমরা কাউকে না কাউকে বলি দিই। এইভাবে বলি দিতে দিতে 98টা বলি দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখনো আরো 2টো বলি দেওয়া বাকি। ব্যাস, তাহলেই আমরা আমাদের শরীর ফিরে পাবো। রাজত্ব করব আমরা এই পৃথিবীর বুকে। আজ 200 বছর ধরে আমি আর আমার ভাই অপেক্ষা করছি আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য। আর আজ সেই স্বপ্ন পূরণ করার রাত। আর তাই তোমাকে আর তোমার বন্ধুকে মরতেই হবে। এই বলে নিশার অশরীরী আত্মা হাসতে হাসতে তার হাতের ছুরিটা শুভর গলার দিকে নিয়ে গেল। অভি বুঝতে পারল তার হাতে সময় খুব কম। এই মুহূর্তে দরকার অশুভ শক্তির চেয়েও বড় কোনো শক্তি। অভি চিৎকার করে বলল, তোরা মরার পরেও শান্তিতে থাকতে পারিসনি, আর এখনো পাবি না। তোদের এই অভিশাপ, এই পাপের সাম্রাজ্য সব শেষ হবে।
আমি আমি শেষ করব আজ। অভির কথা শেষ হতেই নিশার চোখে জ্বলে উঠল আগুনের শিখা। সেই মুহূর্তে ঘর জুড়ে শুরু হলো এক ভয়ঙ্কর অলৌকিক খেলা। মোহনলাল একটা বিকৃত গর্জন করে পাথরের মেঝে থেকে একটা কঙ্কালের মাথা তুলে নিয়ে অভির দিকে ছুঁড়ে মারল। অভি মুহূর্তের মধ্যে সেখান থেকে সরে গেল। কঙ্কালের সেই মাথাটা দেয়ালে লেগে টুকরো টুকরো হয়ে গেল। নিশার নজর এখন শুভর দিকে, তাই সেই শুভর চারপাশে কি সমস্ত মন্ত্র উচ্চারণ করতে করতে ঘুরে বেড়াচ্ছে, অপেক্ষা করছে একটা যথা সময়ের, যখন তারা শুভকে মেরে ফেলতে পারবে। হঠাৎ অভি শুনতে পেল অনেকের হাসির শব্দ, কিন্তু কেউ কোথাও নেই। এরপর মোহনলাল অভিকে উদ্দেশ্য করে বলল, তোর সময় হয়ে এসেছে, একবার পিছন ঘুরে দেখ। অভি পিছন ফিরে দেখতে পায় ঘরের ভেতর একের পর এক প্রেতাত্মা ঢুকতে শুরু করে দিয়েছে। কি ভয়ঙ্কর তাদের সেই রূপ! তারা এগিয়ে আসছে অভির দিকে। অভি বুঝতে পারছে না সে কি করবে। তার কাছে সবকিছু যেন অদ্ভুত লাগছে। সে কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি যে এভাবে অশরীরীদের কবলে পড়বে। যেভাবেই হোক এই প্রেতাত্মাদের অধ্যায়টা আজ শেষ করতেই হবে, নয়তো অনেক নিরীহ মানুষ প্রাণ হারাবে অকালে। অভি লক্ষ্য করল অশরীরী আত্মাগুলো অভির সামনে এসে রীতিমতো ভয় পেতে শুরু করে দিয়েছে। কি দেখে ভয় পাচ্ছে তারা? হঠাৎ অভি বুঝতে পারল যে তার গলায় থাকা মাদুলিটা দেখে সমস্ত আত্মারা ভয় পাচ্ছে। যে মাদুলিটায় আছে মা কালী ঠাকুরের ছবি। অভির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বুঝতে পারল এদের মতো অশুভ প্রেতাত্মাদের শেষ করতে গেলে একটা এমন শুভ শক্তির প্রয়োজন যা এদের বিনাশ করতে পারবে। আর ভগবানের থেকে বড় শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই। নিশা ছুরিটা সজোরে শুভর বুকে বসাতে যাবে, ঠিক সেই সময় অভি তার মাদুলিটা গলা থেকে খুলে ছুঁড়ে দিল শুভর উদ্দেশ্যে। মাদুলিটা এখন শুভর বুকের উপর। নিশা ছুরিটা কিছুতেই শুভর বুকে বসাতে পারছে না। যেন কোনো অদৃশ্য শক্তি ওই প্রেতাত্মাটাকে বাধা দিচ্ছে। অভি চিৎকার করে বলতে থাকলো, জয় মা কালী, অসুর বিনাশকারিণী, এই অশুভ শক্তিকে শেষ করো। মাগো মাগো, আমাদের বাঁচাও। অভির কথা শেষ হতে না হতেই মাদুলি থেকে বিচ্ছুরিত হলো একটা তীব্র আলো। সেই আলো আধো অন্ধকারাচ্ছন্ন ঘরটাকে মুহূর্তের মধ্যে আলোকিত করে তুলল। সেই আলোর জোর এতটাই ছিল যেটা প্রেতাত্মাদের পক্ষে ছিল অসহনীয়। মোহনলাল আর নিশা দুজনেই ছিটকে পড়ল মাটিতে। রাগে গজরাতে থাকলো দুজনেই। কি ভেবেছিস তুই? তুই তোর ওই দেবতাকে দিয়ে আমাদের আটকাতে পারবি? আমাদের এত বছরের সাধনার ফলকে তুই এইভাবে নষ্ট করতে পারবি? পারবি না। এই পৃথিবী এখন নতুন দেবতার অপেক্ষায়, শয়তানের দেবতার, যে দেবতার একমাত্র মন্ত্র হলো ক্ষমতা। তোর কি মনে হয় এই দুর্বল বিশ্বাস নিয়ে তুই আমাদের অমরত্বকে আটকে দিবি? মূর্খ মূর্খ তুই। আমাদের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তোদের এই শক্তি পাপে আর অভিশাপে তৈরি, যেটা হলো অশুভ শক্তি। আর এই অশুভ শক্তি কোনো দিন শুভ শক্তির সামনে দাঁড়াতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। দিনের শেষে শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির পরাজয়। তোদের বিনাশও আজ নিশ্চিত। আমাদের বিনাশ করবি তুই?
তোদের বিনাশ করবে স্বয়ং মা কালী। তোরা অমরত্বের নামে শুধু ধ্বংস আর মৃত্যু খুঁজেছিস, আর মা কালী হলেন সৃষ্টির রক্ষক। তিনি ধ্বংস করেন কেবল অশুভকে। তোদের এই প্রেত সাম্রাজ্য আজ শেষ হবে। এই অভিশাপ আর নয়, আজকের পর থেকে এই ডাক বাংলো আর অভিশপ্ত থাকবে না। এই ডাক বাংলোকে চিরকালের মতো অভিশাপ মুক্ত করবে স্বয়ং মা কালী। এরপর নিশা আর মোহনলালের আত্মা দুজনেই মাটি থেকে উঠে তেড়ে আসতে থাকলো অভির দিকে, কিন্তু পারল না। মাদুলি থেকে বেরিয়ে আসা সেই উজ্জ্বল আলোকরশ্মি থেকে ধীরে ধীরে আবির্ভূতা হলেন স্বয়ং মা কালী। তার হাতে খড়গ, গলায় মুন্ডমালা, আর চোখ দুটিতে যেন মহাজাগতিক ক্রোধের অগ্নিশিখা। তার উপস্থিতি ঘরের সমস্ত অশুভ শক্তিকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিল। তোদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। তোরা অমরত্বের নামে আমার বানানো এই সৃষ্টির বুকে কেবল রক্ত আর অভিশাপ ছড়িয়েছিস। তোদের অন্ধকার পাপের সাধনা আজ শেষ হবে। স্বয়ং মা কালীকে চোখের সামনে দেখে অভির চোখে জল চলে এলো। সে হাত জোড় করে বসে পড়ল মাটিতে। তার মনে শুধু একটাই কথা চলছে, মাগো, এই পাপীদের হাত থেকে এই অভিশপ্ত ডাক বাংলোকে মুক্ত করো মা, মুক্ত করো। আমরা কোনো ভুল করিনি। আমরা কেবল ক্ষমতা চেয়েছিলাম, রাজত্ব করতে চেয়েছিলাম এই পৃথিবীর বুকে। সবাই ক্ষমতা চায়। এই পৃথিবীতে যার ক্ষমতা বেশি সেই রাজ করে। এটাই তো হয়ে এসেছে যুগ যুগ ধরে। যারা যারা তাদের ক্ষমতার অপপ্রয়োগ করেছে তারা কখনো না কখনো শাস্তি পেয়েছে। সবার বিচার হয়, কেউ ছাড় পায় না। যাদের তোরা মেরেছিস তারা কারোর না কারোর সন্তান ছিল, আর কোনো মায়ের কোল থেকে তাদের সন্তানকে কেড়ে নিতে দিব না। আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ না। আমরা আমাদের এই অসম্পূর্ণ সাধনাকে আজ সম্পূর্ণ করবই। তুমি আমাদের আটকাতে পারবে না। এটা কলিযুগ, শয়তানদের রাজত্ব করার যুগ। এই যুগে ভগবানদের কোনো জায়গা নেই। আমরা এই পৃথিবীর বুকে রাজত্ব করব। অসুর বিনাশ হওয়ার আগে এভাবেই হাসে। তোদের এই ক্ষমতা আর অমরত্বের লোভ তোদেরকে অন্ধ করে রেখেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র শুভ শক্তি চিরন্তন, আর সেটা যুগ যুগ ধরে। কিন্তু তোরা সেই শুভ শক্তির বিনাশকারী। পৃথিবীর বুকে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে তখনই পাপীদের বিনাশ করতে কেউ না কেউ এসেছে। আজ আমি এসেছি তোদেরকে শেষ করতে, আর কারোর জীবন তোদের নষ্ট করতে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই মা কালী তার হাতে ধরা খড়গটাকে উঁচিয়ে ধরলেন, কিন্তু এবার তিনি তা দিয়ে কোনো আঘাত করলেন না, বরং তিনি সেই খড়গটিকে শূন্যে স্থির রাখলেন। আর সেই খড়গের ডগা থেকে বেরিয়ে এলো এক নীলচে বেগুনি রঙের তীব্র রশ্মি। অভি লক্ষ্য করল সেই নীলচে বেগুনি রশ্মি যেন নিশা আর মোহনলালের উপর গিয়ে পড়েছে। তাদের বিকৃত মুখমণ্ডল থেকে বের হতে থাকলো অসহ্য আর্তনাদ। জ্বলে যাচ্ছে সবকিছু জ্বলে যাচ্ছে। দিদি, আমি আর পারছি না। আমাকে বাঁচা দিদি। আমার এই মায়াবী শরীরটা পুড়ে যাচ্ছে দিদি। আমি অমর হতে চাই দিদি। আমি অমর হতে চাই। এরপর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো নিশা আর মোহনলালের অতৃপ্ত আত্মা। তাদের কালা জাদু করার সমস্ত জিনিস এক এক করে ধ্বংস হতে থাকলো। পারল না ওরা।
ওদের অশুভ শক্তির প্রভাব খাটাতে। জিতে গেল আবারও শুভ শক্তি। নিশা আর মোহনলাল পুড়ে ছাই হয়ে গেল। কালো ধোঁয়ার আকার ধারণ করে শূন্যে মিলিয়ে গেল তারা। এভাবেই শেষ হলো অভিশপ্ত ডাক বাংলোর কাহিনী। অভি এতক্ষণ সব কিছু নিজের চোখে দেখল। সে বুঝতে পারল সন্তান যতই বিপদে পড়ুক না কেন, মা ঠিক বাঁচাতে আসবেই কোনো না কোনো রূপে। অভি লক্ষ্য করল মা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার মুখে স্নিগ্ধ হাসি, দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে। ধীরে ধীরে তিনি মিলিয়ে গেলেন। এদিকে শুভ আস্তে আস্তে চোখ খুলতে শুরু করলো। মনে হয় ওর জ্ঞান ফিরেছে। ভাই, ভাই তুই ঠিক আছিস? শুভ, এই শুভ, শুভ। মাথাটা না বড্ড ভারী ভারী লাগছে। আচ্ছা, আমি কোথায়? এখানে এলাম কি করে? হ্যাঁ, নিশা, নিশা কোথায়? এখানে কেউ নেই, কোনো দিন ছিল না। যা কিছু দেখেছিস তা সব ছিল মায়া। এই ভাই, তুই কি বলছিস এসব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। অভি সেই রাতের সমস্ত ঘটনা শুভকে খুলে বলল। সবকিছু শুনে শুভ বিস্মিত হয়ে বলল, এও কি সম্ভব? কেন সম্ভব নয়? এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা আজও হয়তো কেউ করতে পারেনি। সেই কারণে এমন অনেক ঘটনা আজও অন্ধকারে লুকিয়ে আছে, যে রহস্যগুলোর সমাধান আজ অব্দি কেউ করতে পারেনি। তবে আজ একটা জিনিস প্রমাণ হলো, জানিস তো, যে যত বড়ই পাপী হোক না কেন, বিনাশ তার হবেই হবে। সবার বিচার হবে, কেউ বাদ যাবে না। চ, আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাই, আর কাউকে ওই প্রেতাত্মাগুলো বলি দিতে পারবে না। এরপর তারা বাংলোর বাইরে বেরিয়ে এসছে। সকাল হয়ে গেছে। তারা দেখল গাড়িটা এখনো ওখানে পড়ে আছে। তবে এখন আর গাড়িটার কোনো সমস্যা নেই, সেটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। গাড়ি চালিয়ে তারা সেই ডাক বাংলোটাকে ছেড়ে বেরিয়ে এলো। আর এভাবেই শেষ হলো অভিশপ্ত ডাক বাংলোর অধ্যায়।